সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকে জাতীয় ঐক্য নিয়ে আমাদের আলোচনা এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। তাদের সাথে আগে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি, এবং আমার এক সর্বডানে রয়েছেন জনাব মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত এশিয়ান টেলিভিশন স্টুডিওতে। প্রথমে একটি বিষয় দিয়ে শুরু করতে চাই যে আসলে আমাদের আজকের এই টকশোতে আরও একজন অতিথি থাকার কথা ছিল। তিনি ভারতের কলকাতা থেকে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু একটা ভীতিকর পরিস্থিতির কারণে, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আজকে আমাদের এই স্টুডিওতে এই টকশোতে যুক্ত থাকলে তার সমস্যা হবে। এরকম একটি শঙ্কার মধ্য দিয়েই আমরা মূলত যাচ্ছি, এবং যেখানে বাংলাদেশের এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই, সেই জায়গায় যে দুই দেশের সীমান্তই শুধু নয় এবং বন্ধুপ্রতিম দেশ, প্রতিবেশী দেশ সব মিলে ভারতের সাথে বাংলাদেশের এখন যে অবস্থান, সেই অবস্থান আসলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প আছে কিনা একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই জনাব মুজিবুর রহমান মঞ্জু। প্রথম কথা হচ্ছে যে জাতীয় ঐক্য তো কখনো কখনো খুব অপরিহার্য হয়ে পড়ে, আবার কখনো কখনো আমরা দেখি যে ঐক্য খুব দ্রুত ঐক্যে আমাদের ফাটল তৈরি হয়। আমাদের দেশে আমরা দুই ধরনের ঐক্য দেখি। একটা হচ্ছে যে নির্বাচনকালীন ঐক্য, যে নির্বাচনে ভালো ফলাফল করার জন্য। আবার কখনো কখনো দেখি যে আন্দোলনের ঐক্য, যেটা অনেকটা সরকার পতনের আন্দোলন বা এক দফার আন্দোলনে পরিণত হয়। এখন আজকের পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, এই ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঝুঁকিপূর্ণ জায়গা, যেটা নানা উস্কানির কারণে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে যদি একটা ঐক্যের কথা বলা হয়, সেটা আমি মনে করব যে এটা খুবই দরকার। আর দেখেন, আমরা মাত্র 2024 সালের এই যে জুলাই আগস্ট, বেশি দেরিতে হয়নি, মাত্র 3 থেকে 3.5 মাস হবে। এর মধ্যে কিন্তু একটা অবিস্মরণীয়, একটা অসাধারণ ঐক্য আমরা করেছি, এবং সেই ঐক্যের ফলে কিন্তু একটা জাতীয়ভাবে একটা বড় ধরনের পরিবর্তন আমাদের এসেছে। ফেসিবাদ থেকে আমরা মুক্ত পেয়েছি। তো এই জায়গায় আমি যেটা মনে করি যে জাতীয় ঐক্য সবসময় প্রয়োজন। আর কিছু কিছু বিষয় যেটা আছে, যে এটার ব্যাপারে মানে সরকারি দল, বিরোধী দল সবারই ঐক্য থাকা দরকার, এবং এটা কিন্তু এই ঐক্যটা আমাদের মাঝে মাঝে তৈরি হয়। যেমন আপনি দেখবেন যে আমাদের এখানে যখন আমাদের ক্রিকেট দল বিজয় লাভ করে, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। আবার কখনো কখনো আমরা দেখি ধর্মীয় ব্যাপারে, যখন আমাদের ধর্মীয় অনুভূতির উপরে বড় ধরনের কোনো আঘাত আসে, তখন দেখা যায় সব ধর্মীয় দলগুলো একসাথে হয়ে যায়। আবার একইভাবে কখনো দেখা যায় অন্য ধর্মের ক্ষেত্রে এটা হয়। আবার কখনো যদি আমাদের জাতীয় কোনো জায়গায় আঘাত আসে, যেমন জাতীয় পতাকার উপরে, জাতীয় সঙ্গীতের উপরে, বা জাতীয় কোনো একটা আমাদের অনুভূতির উপরে আঘাত আসে, তখন আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়। তো আমি মনে করি যে এমন একটা ঐক্য আমাদের দরকার, যে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে কোনো বাধাগ্রস্ত না হয়। এখন যেই আপনার ধর্মীয় থ্রেটটা এসেছে, যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার যে আঘাতটা, এটাতে আমি মনে করি এইটার জন্য অন্তত, এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন করে রাখতে চাই আপনার কাছে, যে বাংলাদেশ যে প্রেক্ষাপট দিয়ে, আমি যদি বলি যে হাজারো শহীদের রক্তের স্রোতধারা বা এখনও রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ কিন্তু লেগেই আছে। আমরা যদি একেবারে সেই জায়গাটা ভুলে না গিয়ে থাকি, বাংলাদেশের 54 বছরে হিন্দুদের সাথে বা সনাতন ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের একটা সম্প্রীতির সম্পর্ক কিন্তু 54 বছরে এগিয়েছে। হঠাৎ করে এই যে সনাতনীদের সাথে মুসলমানদের যে একটা সংঘর্ষ তৈরির চেষ্টা, এর পেছনে আসলে কি কাজ করছে বলে আপনাদের মনে হয়? এটা তো নতুন কিছু না। আমাদের দেশে আমাদের যেমন ধর্মীয় সম্প্রীতিটা খুব ভালো, আবার এটা কিন্তু অনেক পুরানো একটা কৌশল, রাজনীতিবিদেরাও করেন মাঝে মাঝে, কখনো কখনো এটা বহিঃশক্তিরও একটা ইন্ধন থাকে আমাদের এখানে। কারণ ধর্মটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা জায়গা। হয়তো আপনি এখানে বসছি, আমরা 3 জন হয়তো 3 ধর্মের, এমনি আমাদের অনেক ভালো বন্ধুত্ব আছে, কাজের পরিবেশ আছে। হঠাৎ করে দেখা গেল যে একজন আরেকজনের ধর্মকে নিয়ে আমরা একটা কটূক্তি করলাম, বা একটা ধর্মীয় উস্কানিমূলক কথা বললাম, সাথে সাথে দেখবেন কিন্তু আমাদের সেই জায়গাটা কিন্তু আঘাত লাগে। তা আমাদের দেশে টুকটাক এই যে আপনি দেখেছেন যে কিছু জিনিস তো পরিকল্পিত, যেমন কুমিল্লায় যে কিছুদিন আগে বা বেশ কিছুদিন আগে কোরআন নিয়ে দুর্গার পায়ের উপরে কোরআন রাখা হয়েছে, তাহলে এটা তো একটা প্ল্যান হয়, যেটা পরিকল্পিত। এটা কোনো হিন্দু করে নাই, এবং এটা কোনো মুসলমান, পরবর্তীতে সেটা কিন্তু পুলিশ কিন্তু বের করেছে। এখন কথা হচ্ছে যে করেছে সে তো একটা কোনো, তাকে আপনি কিন্তু হিন্দু বা মুসলমান হিসেবে চালাই দিতে পারেন, কিন্তু কোনো হিন্দু এটা করতে পারে না যে প্র্যাকটিক্যাল ধর্মীয় অনুভূতিতে চলে বা ধর্ম রীতি মেনে চলে, আর কোনো মুসলমানের পক্ষে তো এটা সম্ভবই না। তাহলে এই জিনিসগুলো তো পরিকল্পিত। ধরেন একটা কিছুদিন আগে দেখেছি একটা মন্দিরের প্রতিমার
গলা থেকে স্বর্ণ চুরি করেছে। এটা তো একটা চুরির ঘটনা, বা এটা তো একটা পরিকল্পিতভাবে একটা উস্কানি তৈরি করা। তো এরকম ঘটনা আমাদের দেশে প্রায় সময় হয়, কিন্তু এই জিনিসগুলোকে সবসময় রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়, যে বাংলাদেশে হিন্দুদের উপরে বা মানে যারা আপনার ওই যে রিলিজিয়াস মাইনরিটি আছে তাদের উপরে নির্যাতন হয়, হত্যা হয়, ধর্ষণ হয়, নানা রকমের কথা এখানে চালানো হয়। প্রত্যেকটা ঘটনা কিন্তু অপরাধমূলক কাজ। ধরেন আপনি একটা মুসলিম ফ্যামিলির সাথে একটা হিন্দু মেয়ের প্রেম ঘটিত ব্যাপার হলো, এবং সেই প্রেম ঘটিত ব্যাপারে হয়তো দেখা গেলো যে ওরা দুজনে পালিয়ে গেল বাসা থেকে। এখন এটা কিন্তু একটা সাধারণ প্রেম ঘটিত ব্যাপার, কিন্তু এটাকেও দেখা যাচ্ছে যে একটা বড় করে দেখা হচ্ছে। এখন আপনি যদি এটাকে একটা রং রূপ দেন, যে মুসলমান ছেলেরা হিন্দু মেয়েদেরকে অপহরণ করে নিয়ে গেছে, তখন কিন্তু বিষয়টা ধর্মীয় রূপ পেয়ে যায়। আবার ঠিক তেমনিভাবে যদি আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটে, যে অনেক সময় দেখা যায় যে আলেম ওলামাদের ব্যাপারকে একটা ঘটনাকে কেন্দ্র করে, যেমন ধরেন অনেক সময় দেখা যায় মাদ্রাসায় বা কিছু অনৈতিক ঘটনা ঘটে, তো এটা একটা অনৈতিকতার ঘটনা, এটাকে দেখা যাচ্ছে যে আলেমদের উপরে বা ইসলামের উপরে, গোটা আলেম সমাজের উপরে একটা ব্লেম চাপিয়ে দেওয়ার চেষ্টা এই ধর্মীয় বিভেদটা এবং ধর্মীয় রূপ দেওয়াটা খুব খারাপ প্রবণতা, এটা উচিত না আর কি। আপনাকে শুধু আপনার এবি পার্টির কথাই শুধু বলবো না, ব্যক্তি আপনার উপর নির্যাতন হয়েছে। আমরা দেখেছি যে এই 5 আগস্টের মানে পূর্ব পর্যন্ত আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন, এবং আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব হিসেবে আপনাকে বহু নির্যাতন, থ্রেট ফেস করতে হয়েছে। সেই সময়গুলোতে যে প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেছিলেন যে আসলে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আপনাদের ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনারা কতটুকু কাজ করতে পারছেন ঐক্যের জন্য, একটু যদি সংক্ষেপে বলেন। একটা ন্যাচারাল নিয়ম হচ্ছে, যখন মানুষ বিপদে থাকে, যখন খুব চাপের উপরে থাকে, যখন কষ্টের মধ্যে থাকে, তখন নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়। যেমন জেলখানায় আমরা যখন ছিলাম সবাই একসাথেই তো ছিলাম, একসাথে জেলে ছিলাম, একসাথে চলেছি ফিরেছি, কোর্টে এসেছি, হাজিরা দিয়েছি, এই ঐক্যটা আমাদের মধ্যে ছিল। আন্দোলন সংগ্রামে দেখা গেছে আমরা মিছিল বের করেছি, আপনার এই অন্যান্য দল মিছিল বের করেছে, এক জায়গায় আমরা মিছিল একসাথে হয়ে গেছি, আহত হয়েছি, একজন আরেকজনকে কাঁধে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গেছি। কিন্তু বিজয় অর্জনের পরে একটা প্রবণতা দেখা গেছে যে সেটা হচ্ছে কার অবদান কত বেশি ছিল, কে কোথায় ভূমিকা রেখেছে, এই দাবিটা নিয়ে দেখা গেল যে একটু ঐক্যের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এরপরে হয় ধরেন এখন তো আমাদের জন্য যে প্রতিকূলতা ছিল, প্রতিকূলতা নাই, এখন আবার ক্ষমতার ভাগ, ক্ষমতার কে কোথায় নিচ্ছে। ধরেন আমি হয়তো একটা জায়গায় চাচ্ছি, আরেকজন চাচ্ছে, সেখানে হয়তো আপনি আমার অনুরোধটা রাখলেন, আরেকজনটা রাখলেন না। এই টানাপোড়েনগুলো এগুলো খুবই স্বাভাবিক, ন্যাচারাল। উচিত ছিল আমাদের এই যে এত বড় একটা স্যাক্রিফাইসের ভিত্তিতে আমরা এত বড় একটা বিজয় অর্জন করলাম, আমাদের কিছু নর্মস একটা কমন চার্টারে আমাদের সাইন করা উচিত ছিল, যে আমরা যে বিজয়টা অর্জন করেছি। সে ফর এক্সাম্পল ধরেন আপনি যদি এখন ভাবেন যে আমরা এখন ভাবছি যে আমাকে মূল্যায়ন করলো কিনা, আমাকে গুরুত্ব দিল কিনা, কিন্তু আমরা যদি আন্দোলনে বিজয়ী হতে না পারতাম তাহলে এখন কি হতো? এখন তো আমরা সবাই এক জায়গাতেই থাকতাম। আমার মনে আছে আমি যখন বঙ্গভবনের প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে গেলাম, তখন আমাকে অনেকে বলছে যে ভাই আপনি তো পরশুদিন জেলে ছিলেন, আজকে দেখি বঙ্গভবনে। তো আরেকজন বলছে যদি এই পরিবর্তন না হতো ডক্টর ইউনূসকেও তো জেলে যেতে হতো, একই সাথে আমাদেরকে জেলে থাকতে হতো। তো কথা হচ্ছে ওইটা স্মরণ করতে হবে যে আমাদের একটা কঠিন পরিস্থিতি থাকার কথা ছিল, আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ ছিল, আমরা সবাই জেলে পচে মরার মতো অবস্থা ছিল। ইভেন আমাদের মধ্যে অনেকের মধ্যে তো এই সংকট ছিল, কারণ আমাদেরকে যখন ধরে নিয়ে যায় তখন তো আমরা আশঙ্কা করেছিলাম যে আমাদেরকে অ্যাপিয়ার করা হবে না, আমরা হয়তো গুম হয়ে থাকবো, কারণ প্রথম 1-2 দিন তো আমাদেরকে অ্যাপিয়ার করে নাই। তো এই সমস্ত জায়গা থেকে যখন আমরা ওইটা ভাববো, তখন আমাদের মধ্যে এই প্রাপ্তির জায়গাটা আমাদের কাছে কম মনে হবে। যে হয়তো আপনি আমার একটা ফোন ধরলেন না, হয়তো আপনি আমার একটা রিকোয়েস্ট রাখলেন না, হয়তো আমি যেটা চেয়েছিলাম সেই অনুরোধটা আপনি রাখলেন না, অথবা আমার চাইতে হয়তো এই যে মাহবুব ভাইকে আপনি একটু গুরুত্ব বেশি দিলেন, তখন এই জিনিসগুলোকে গৌণ মনে হবে। তো এই জন্য আমরা যেটা মনে করি যে কোনো ঐক্য সুসংহত করার জন্য একটা চার্টার মেনটেন করা দরকার, নিজেদের মধ্যে একটা ঐক্য রক্ষার জন্য কিছু কমন ডায়ালগ, কমন আলোচনা রাখা দরকার। এই জায়গাটা আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এই জায়গাটাকে গুরুত্ব কম দিয়েছেন। ফলে দেখা গেছে এখন আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বহুদা বিভক্তি, বহু রকমের চিন্তার। আমরা এই প্রশ্ন, এই ঐক্যের প্রশ্নে আপনার কাছে আমরা আসবো। আমরা একটু জনাব মাহবুব আলম আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি গণমাধ্যমের সাথে দীর্ঘদিন রয়েছেন এবং গত কয়েকদিন ধরে গণমাধ্যম দেশের বাইরে যারা বিশেষ করে আন্দোলনের সময় বাংলাদেশে যেগুলো গণমাধ্যম আসলে খুব একটা ভূমিকা রাখতে পারেনি, আমরা দেখেছি যে
ব্যক্তিগত ব্লগেও অনেকেও অনেক বড় ভূমিকা রাখার চেষ্টা করেছেন এবং দেশের বাইরে একেবারে যদি আমি নাম ধরে বলি মোটা থেকে 2-4 জন, যেমন শাহেদ আলম পিনাকি বা ইলিয়াস কনক সারোয়ার, এদের কথা যদি বলি, এদের মধ্যেই একটা বিভক্তি তৈরি হয়েছে। কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়ে দেশ, তাদের কথার একটা মূল্যায়ন যেহেতু তখনও ছিল জুলাই বিপ্লবের আগে, এখনও কিন্তু মানুষ তাদের মূল্যায়ন করার চেষ্টা করে। সেই জায়গা থেকে আসলে দেশে গণমাধ্যমের ভূমিকা এই ঐক্যে, জাতীয় ঐক্যের প্রশ্নে কতটুকু হওয়া উচিত আসলে? এখন কেন গণমাধ্যম ভূমিকা রাখতে পারছে না জাতীয় ঐক্যে? আসলে জাতীয় ঐক্যের জন্য গণমাধ্যমের সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের গণমাধ্যম কখনোই স্বাধীন ছিল না। আমাদের গণমাধ্যমের স্বাধীনতা ছিল অত্যন্তভাবে মানে অবরুদ্ধ, আর কিছু স্বাধীনতা ছিল সেটা হচ্ছে গণমাধ্যমের মালিকদের স্বাধীনতা, যার ফলে গণমাধ্যম জাতীয় ঐক্যের ক্ষেত্রে অতীতে কখনো ভূমিকা পালন করতে পারে নাই এবং এইবার আবারও প্রমাণ করলো যে গণমাধ্যম জাতীয় ঐক্যে কোনো ভূমিকা পালন করতে পারছে না। বিশেষ করে যখন আমাদের পুরো জাতির বিরুদ্ধে একটা আক্রমণাত্মক অবস্থান নিয়েছে ভারতের গণমাধ্যম, এমনকি ভারত সরকার। যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের এইখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার জন্যে, তারপরে একজন রাষ্ট্রদ্রোহীকে ছাড়ানোর জন্যে, তারপরে যে হিন্দুত্বেরই প্রতিনিধিত্ব করে না, যেমন ইসকন তাকে বহিষ্কার করেছে, আর হিন্দুত্বের যারা মানে হিন্দুদের বা সনাতন ধর্মের যারা গুরু, যেমন জগন্নাথ মন্দির সনাতন ধর্মের মানে একটা কেন্দ্র, সেই জগন্নাথ মন্দিরের যিনি পুরোহিত, সর্বোচ্চ পুরোহিত, তিনি একটা বিবৃতি দিয়ে বলেছেন ইসকন তো কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা একটা রাজনৈতিক সংগঠন। তিনি আরও খারাপভাবে বলেছেন, আমি কথাটা বলতে চাই কারণ আমাদের এটা জানা দরকার, আমাদের জাতিকে জানা দরকার। তিনি অত্যন্ত খারাপভাবে বলেছেন এটা হলো ইংরেজদের জারদ সন্তানদের তৈরি একটি সংগঠন, যারা হিন্দুদেরকে বিপদগামী করছে, এরা হিন্দুর সাথে কোনো সম্পর্ক নাই। তা যেখানে হিন্দুদের স্বীকৃত ব্যক্তি, স্বীকৃত নেতা যখন এই কথা বলছেন, তার মানে খুবই স্পষ্ট যে ইসকন সম্পর্কে তাদের ধারণা। কিন্তু আমরা এখানে ইসকনকে একটি ধর্মীয় সংগঠনের রূপ দিচ্ছি। এটা সবার জানা যে ইসকন আমাদের এখানে এনজিও রেজিস্টার্ড। তা কোনো সরকারের এনজিও রেজিস্ট্রেশন নিয়ে কেউ কিন্তু ধর্ম প্রচার করতে পারে না, কোনো সুযোগই নাই। ইসকনের কথাবার্তাগুলো ভালো, তারা মানে কি বলে কৃষ্ণের মানে কি বলে কৃষ্ণ ভাব তারা প্রচার করতে চায়, কৃষ্ণের আদর্শ প্রচার করতে চায়, মানে শ্রীমদ্ ভগবত গীতা, না গীতা, কৃষ্ণ, শুধু কৃষ্ণ হচ্ছে মানে সনাতনীদের মানে কি বলে ভগবান বিষ্ণুর অবতার। তো কাজেই সেটা প্রচার করতে চায়, ভালো কথা, কিন্তু একটা এনজিও সংগঠন তো এই ধর্ম প্রচারের অধিকার রাখে না, অর্থাৎ তারা অবৈধভাবে এই দেশে ধর্ম প্রচার করছে। যদি আমার দেশে কিন্তু কোনো ধর্ম প্রচার বৈধ না, যদিও আমাদের এখানে ক্রিশ্চিয়ান মিশনারিরা আমাদের বহু জায়গায় ইলট্রাক সহ বিভিন্ন জায়গায় তারা ধর্ম প্রচার করে অনেককে কনভার্টও করছে, কিন্তু এটা কিন্তু বৈধ না। তারা কি চাইলে ধর্ম প্রচার করতে পারবে না, তার ধর্মের প্রচার করতে পারবে, কিন্তু এইখানে এসে কনভার্ট করার একটা প্রবণতা আছে। আর এনজিও রেজিস্ট্রেশন নিয়ে এটা পারে না, তারা তো এনজিও। আচ্ছা, তারপরে তারা ধর্ম প্রচারের পাশাপাশি তারা যেটা করেছে, এইখানে হিন্দুদের বিভিন্ন মন্দির দখল করেছে। অর্থাৎ যারা ট্র্যাডিশনাল হিন্দু, অর্থাৎ সনাতন ধর্ম অবলম্বীদের যে দীর্ঘদিনের মন্দির ছিল, সেইগুলোকে তারা কৃষ্ণ মন্দির বা সেইগুলোকে তারা ইসকনের মন্দির করেছে। এবং তারা এখানকার এই বাংলাদেশের সনাতন ধর্মীদের, সনাতন ধর্ম অবলম্বীদের চিরদিনের যে ঐতিহ্য, সেটাকেও তারা নস্যাৎ করে ফেলছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যারা সংবাদপত্রে কাজ করি, যখন রথ মেলা হয়, রথ দেখার সময় হয়, রথের সময় হয়, তখন আমরা বলি ধামরায়ে যাও, ছবি তুলে নিয়ে আসো, কারণ ওইটাই বাংলাদেশের বৃহত্তম রথ উৎসব। কিন্তু আমরা সম্প্রতিকালে দেখছি ধামরায়ের ওই রথ উৎসব ম্লান হয়ে গেছে ইসকনের কাছে, কারণ ইসকনের টাকা আছে, বিদেশি টাকা আছে, এবং তারা কোত্থেকে সমস্ত লোক নিয়ে এসে
সনাতন ধর্মাবলম্বী তারা কিনা এই যথেষ্ট প্রশ্ন আছে। তারা বিভিন্ন বস্তি থেকে লোক জমায়েত করে তারা বিশাল একটা কাণ্ড করছে। অর্থাৎ তারা এই তথ্যগুলো তো আসলে মানুষের যতটুকু জানার ততটুকু কিন্তু মানুষ জানতে পারছে না। তারপর এইখানে আমাদের মিডিয়া ফেল করছে। এখানে গণমাধ্যমের ভূমিকা থাকা উচিত ছিল কিনা, যে আসলে গণমাধ্যম ফেল সনাতন ধর্মাবলম্বী যারা, বিশেষ করে হিন্দুত্ববাদ যাদের বেসিক, তারা কেন এখানে গা ভাসাচ্ছে? এইখানে ধর্মের ব্যাপারটা সবসময় তো স্পর্শকাতর। তারা তো এক ধরনের মানে সনাতনী ধর্মের আবরণ পরে এটা করছে। এখন যেটা জগন্নাথ মন্দিরে পুরোহিত যেটা বলতে পারেন সেটা আমাদের এখানে বলা উচিত ছিল ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতের। কিন্তু আপনারা জানেন আমাদের ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন মন্দিরের পুরোহিতরা এটা বিভিন্নভাবে, এটা মানে প্রকাশ্যই বলা যায়, এরা মানে এদের আনুগত্যের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে। এরা যত না বাংলাদেশি তার চেয়ে বেশি ভারতীয়। এটা আমাদের দুর্ভাগ্যজনক। তো এই দুর্ভাগ্যের কারণেই এরাও মুখ খোলে না। যেমন দেখেন এই ইস্যুতে ভারতের পার্লামেন্টে তাদের সমস্ত বিরোধী দলের ঐক্য হয়েছে, ডান বাম সবার ঐক্য হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু সেইভাবে ঐক্যের জায়গায় আমরা যেতে পারি নাই। এবং তাদের ঐক্যটা হয়েছে পুরোপুরি মিথ্যা এবং প্রোপাগান্ডার উপরে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ভারতের গণমাধ্যম অবশ্য এমনিতেও ভারতের গণমাধ্যমের কিন্তু আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নাই। ভারতের গণমাধ্যম ইন্টারন্যাশনালি বলা হয় গদি মিডিয়া। গদি মিডিয়া হচ্ছে ক্ষমতার মিডিয়া। কারণ ভারতের মানে অনেকটা আমাদের মতো, আমাদের চেয়েতেও বেশি। তো এই জন্যে ভারতের গণমাধ্যমের আসলে কোনো তার গ্রহণযোগ্যতা ওয়ার্ল্ড ওয়াইড নাই। কিন্তু এই গদি মিডিয়াকে কাজে লাগায় ভারত যেটা করেছে আমাদের বিরুদ্ধে প্রচণ্ড রকমের একটা প্রোপাগান্ডা করছে। এটাকে বলা হয় গোয়েবলসের প্রোপাগান্ডা। গোয়েবলসের তত্ত্ব ছিল একটা মিথ্যাকে 100 বার বললে ওটা সত্যে পরিণত হয়। কিন্তু আমরা দেখেছি হাসিনার আমলে একটা মিথ্যাকে 100 বার না 1,00,000 বার বলে সেটা সত্যের প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। সেই তত্ত্বকেই কাজে লাগিয়ে ভারতের মিডিয়া, যেমন খেয়াল করবেন আমাদের এইখানে মাশরাফির বাড়িতে আগুন লাগানো হলো রাজনৈতিক কারণে। সেটা ভারতের সমস্ত মিডিয়া, ভারতের সমস্ত টেলিভিশন সেই ছবি দেখায় বলল লিটন দাসের বাড়িতে আগুন, এবং সেটাকে তারা সাম্প্রদায়িক রূপ দিল। লিটন দাসের বাড়িতে আগুনটাকে সাম্প্রদায়িক রূপ দিল। আমরা কি দেখলাম 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখলাম ভারতে বিভিন্ন মন্দির ভাঙার তারা ছবি দেখাচ্ছে। তো ভারতে যে ছবিগুলো দেখাচ্ছে আমি নিজেও দেখেছি, অনেকেই দেখেছে, অনেকে আমাকে বলেছে, এমনকি ভারতের বিভিন্ন টেলিভিশন আমার সাথে যোগাযোগ করেছে কিছু কথা বলার জন্য। একদিন কথা বলেছিলাম, তারপরে রাত্রে বলছে ভাই মানে আপনাকে আর নিতে পারছি না। বুঝতে পারছেন কেন? তারা যে ছবিগুলো দেখাচ্ছে, আমি বললাম যে ভাই এই ছবিগুলো তো পুরনো ছবি, আমাদের গণমাধ্যমের উচিত ছিল সেইটাকেই নতুন করে আমার টেলিভিশনে দেখানো যে এই ছবি দিয়ে ভারতে প্রোপাগান্ডা করছে। আমরা কিন্তু আমাদের গণমাধ্যম করি নাই। অর্থাৎ আমরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি, অথবা বলতে পারেন আমরা বিশেষ মহলের খপ্পরে পড়ে গেছি যে আমরা এই দায়িত্ব পালন করব না। তো এইভাবে আমাদের এখনো কি আমরা করছি দায়িত্ব ঠিকঠাক পালন? না, আমরা এখনো করছি। আপনার কাছে আমরা গণমাধ্যম তো আবার ধরেন সাম্প্রদায়িক উস্কানি হতে পারে বা মানে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এই জন্য তো অ্যাভয়েড করতে পারে না। আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যেটা বললেন যে আসলে আমাদের গণমাধ্যমে একটা দায়িত্বশীলতার জায়গা রয়েছে শুধুমাত্র ধর্মীয় উস্কানির জায়গাগুলোতে। না, আমাদের গণমাধ্যম একেবারেই আমি বলতে চাই আমাদের গণমাধ্যম একা ওয়ান টু অল এই চিন্তা থেকে না। আমাদের গণমাধ্যম এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে বিভক্ত। গণমাধ্যমের একটা অংশ তার প্রাক্তন প্রভুদের আস্থা তারা নষ্ট করতে চায় না। আমরা এর আগে ছিলাম আসলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। আমরা একটু জনাব মঞ্জু আপনার কাছে যেতে চাই যে আসলে আমরা যে যার ভূমিকা থেকেই এখন বলি না কেন, প্রত্যেকের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পারো যদি বলি সব আকাশ ছোঁয়া। কেননা ঘুরে দাঁড়ানো বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের যে ত্যাগ এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে, সেই মানুষগুলোর কিন্তু এখন প্রত্যাশা আপনাদের উপর, যারা পলিটিক্যাল পার্টি ফর্ম করে ভবিষ্যতে অল্প কিছুদিনের মধ্যে নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন হবে, এরপর সাধারণ মানুষ তাদের কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা সব কিছু নিজের চোখে দেখতে পায়, সেই জন্যই কিন্তু এই ত্যাগ। তো সেই জায়গাটা আসলে কত দূর একটু যদি আপনারা ক্লিয়ার করতেন। পলিটিক্যাল পার্টির কথার পাশাপাশি মাহবুব ভাইয়ের কথা ধরেই আমি গণমাধ্যমের একটা বিষয় একটু যোগ করতে চাই। সেটা হলো যে দেখেন গণমাধ্যমের
একটা জায়গা, আর আমাদের ন্যাশনাল মানে আমাদের যারা মানে বাঙালি মুসলমান আমরা যারা আছি, বাংলাদেশি মুসলমান যারা আছি, তাদের একটা সাধারণ চিন্তা আপনি দেখবেন যে তারা সবসময় চায় যে সাম্প্রদায়িক কোনো উস্কানি হলে তারা কিন্তু নিজ থেকে একটা ঐক্য তৈরি করে। আমাদের দেশে এরকম বহুবার ঘটনা ঘটেছে। এ ধরনের থ্রেড যখন তৈরি হয় তখন অনেক মুসলমানের বাড়িতে হিন্দুদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আবার আপনি দেখবেন যে অনেক আলেম ওলামারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। ভারতে কোথাও উস্কানিমূলক ঘটনা ঘটেছে, বাংলাদেশে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, তখন কিন্তু সোসাইটি নিজ থেকে এক ধরনের মানে নিরাপত্তা বহু তৈরি করে। তো এটা আমাদের একটা জেনারেল কালচারে তৈরি হয়েছে এবং প্রতিযোগিতা শুরু হয় কে কত বেশি এই জায়গায় উদারতা দেখাতে পারে। এখন একটা জায়গায় আরেকটা সমস্যা আছে, একটা তো বলেছেন যে এটার এই যে আমাদের জাতীয় চরিত্রে একটা প্রভাব গণমাধ্যমের উপর আছে, এই জন্য হয়তো দেখা যাচ্ছে অন্যান্য জিনিসগুলো একটু প্রচার করতে চায় না। আরেকটা খারাপ দিক আছে সেটা হচ্ছে এখানে এত বেশি আমরা সেন্সিটিভিটি দেখাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা ওই নিজেদেরকে অসাম্প্রদায়িক দেখানো যেতে গিয়ে আমরা দেখা যায় আমাদের নিজস্ব ধর্মের উপর আমরা আঘাত করে বসি। মানে যে কোনো বিষয়ে, যেমন আপনি দেখবেন যে একটা কথা আমাদের এখানে খুব প্রচলিত আছে যে আমাদের এখানে যখন দুর্গা পূজা হয় তখন বলা হয় এটা সার্বজনীন পূজা উৎসব, বলা হয় যে এটা সকলের, মুসলমানরা যাবে, হিন্দুরা যাবে, এটা যাবে। তো অনেকে যখন এটাকে কাউন্টার করে, বলে যে ঠিক আছে তাহলে আমাদের ঈদের অনুষ্ঠানেও তারা আসবে, আমাদের গরু কুরবানির সময় তারা আসবে। এখন এটা বললে কিন্তু আবার একটা সেন্সিটিভিটি তৈরি হবে যে হিন্দুরা তো এই যে ন্যারেটিভ দেওয়া হয় ধর্ম যার যার উৎসব সবার, এই ন্যারেটিভটা যে সত্য না, এই ন্যারেটিভটা যে অন্য একটা জায়গা। তো এইগুলোও কিন্তু আমাদের এই গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যম না হওয়ার জন্য এই ন্যারেটিভটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ডিবেটগুলো যখন এটা ভালো বলবেন, এই ডিবেটগুলো যখন আসে তখন কিন্তু আবার একটু আমরা শেকি ফিল করি যে আমি তাদেরকে যদি বলি, এখন আমি যদি ধরেন আমাকে একটা দুর্গাপূজায় দাওয়াত দিল, আমি গেলাম, গিয়ে মাসিদের সাথে পিসিদের সাথে কথা বলে আসলাম, শুভেচ্ছা জানাই আসলাম, ঠিক আছে। যদি দুর্গাপূজাকে আমি সার্বজনীন বলি, তাহলে আমি যদি বলি আমার কুরবানিও সার্বজনীন, তো আমি যদি তাদেরকে দাওয়াত দেই আমার এখানে, তখন তো তারা এটাকে মনে করবে যে তাদের ধর্মের উপর আঘাত। সেই জন্য এই সমস্ত জায়গায় আমি মনে করি যে একটা ক্লিয়ার কাট পজিশন থাকা দরকার যে আসলে ধর্ম যার যার, উৎসবটাও তার, কিন্তু ন্যাশনাল লেভেলে দেশটা আমাদের সবার। ধরুন যখন একটা মসজিদ আক্রান্ত হবে, হিন্দু মুসলিম সবাই সেখানে প্রোটেক্ট করবে। একটা মন্দির যখন আক্রান্ত হবে, এটা তো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের সংহতির ব্যাপার, সেখানে সবাই গিয়ে দাঁড়াবে। এই জন্য এই শব্দগুলো অনেক সময় আমাদের মধ্যে অতিমাত্রায় যে আমরা অসাম্প্রদায়িক চেতনা, আমরা খুব প্রগতিশীল, এটা করতে গিয়ে এই ভুলগুলো আমরা অনেক সময় করে ফেলছি। তো এখন আসেন আপনি যে রাজনৈতিক দলের কথাগুলো বললেন, যে রাজনৈতিক ঐক্যটা, আমি সবসময় বলেছি রাজনৈতিক ঐক্যটা একটা ভীতি থেকে অনেক সময় হয়, আর একটা স্বার্থ থেকে অনেক সময় হয়। দেখবেন 54 সালের যে ঐক্যটা হয়েছিল, মানে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের যেটা হয়েছিল, সেখানে কিন্তু ভাসানী, সোহরাওয়ার্দী, তারপরে আপনার শেরে বাংলা কি ফজলুল হক সবাই একসাথে, আবার সেখানে দেখা যাচ্ছে যে আপনার ওই যে নিজাম ইসলাম পার্টিও সেখানে একসাথে হয়েছে, যে ইসলামিক সেকুলার মানে এক ধরনের সবাই একসাথে হয়েছে। আবার আপনি যদি দেখেন 2001 সালের নির্বাচন, বিএনপি, জামাত, সব ধরনের। আবার যদি আপনি 1990 সালের আন্দোলন দেখেন, 5 দল 7 দল, হ্যাঁ, আপনার ওই জামাত ইসলামী একটা যুগপৎ আন্দোলন করেছে। তো এই জন্য আমাদের যেটা সমস্যা হয় যে এই যুগপৎ আন্দোলনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বার্থকেন্দ্রিক করে বসি, যে আন্দোলনে প্রতিপক্ষকে হারিয়ে দিতে হবে, আন্দোলনের মানে একসাথে হয়ে আমরা একটা ভোটে জয়লাভ করি। যেমন 2001 সালের নির্বাচনে দেখা গেছে যে বিএনপি, জামাত সহ 4 দলীয় জোটের যে নির্বাচনী জোট ছিল, খুব ভালো রেজাল্ট করেছে তারা। সমস্যা হয় যে জাতীয় যেটা অগ্রগতি উন্নয়ন, সেটা রক্ষার জন্য একটা জাতীয় ঐক্য হয় না। আপনি পার্লামেন্টে গেলে দেখবেন যখন এমপিদের সুযোগ সুবিধা বাড়ানোর কোনো বিল আসে, তখন দেখবেন সবাই ঐক্যবদ্ধ, তখন সরকারি বিরোধী দল সব এক। কিন্তু যখন কোন একটা জাতীয় ইস্যু থাকবে, সেখানে আপনি দেখবেন বিভক্তি। কেন বাবা? জিয়াউর রহমান, আপনি দেখেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বীরুত্তম, ওনাকে বীরুত্তম খেতাব কে দিয়েছে? শেখ মুজিবুর রহমান তো দিয়েছে। তাহলে ওনাকে বীরুত্তম খেতাব দিয়েছে তোমরাই। এখন তোমরাই যদি ওনাকে আবার সম্মান না করো, অসম্মান করো, তাহলে ঐক্যটা কিভাবে থাকবে? এই জন্য আমরা দেখি যে আমরা একে অপরকে ওই যে স্বার্থের জন্য সবাই এক চেয়ারে বসে যাই, এক টেবিলে বসে যাই, এক জায়গায় থাকি, কিন্তু যখনই রাজনৈতিক ছোটখাটো সম্মান দেওয়ার বিষয় থাকে, রাজনৈতিক ঐক্য তৈরি করার বিষয় থাকে, তখনই আমাদের মধ্যে এই অনৈক্যটা তৈরি হয়। এখন আমি মনে করি যে আজকে যে প্রেক্ষাপটে এসেছে বাংলাদেশটা,
যে আমরা একটা নতুন ধারায় ফিরতে চাই। নতুন ধারায় ফিরতে কিন্তু বললেই হয়ে যায় না যে আপনি একটা জাদুর কাঠি রূপার কাঠি মিক্স করে দিলেন সাথে সাথে সবকিছু বদলে যাবে, ম্যাজিক্যাল না, বিষয়টা ম্যাজিক্যাল না। কারণ আপনি দেখেন আওয়ামী লীগ এত বড় একটা ডিজাস্টার করেছে, এত বড় একটা গণহত্যা করেছে, এত বড় একটা লুটপাট করেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সেই অবস্থায় যখন আপনি আসবেন আপনার অনেক পদক্ষেপ মনে হবে যেন রিভেঞ্জফুল পদক্ষেপ হচ্ছে। যেমন ধরেন আপনি যদি এখন পদক্ষেপ নেন যে যারা লুটপাট করেছে তাদের পথ আপনি বন্ধ করবেন, যারা গণহত্যা করেছে তাদের রাজনীতির অধিকারটা আপনি সীমিত করবেন, তখনই কিন্তু আবার কথা আসবে যে তাহলে তো আপনিও সেটা করছেন। তো এই জায়গাটায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্যমতের একটা রোডম্যাপ তৈরি করতে হবে, এবং যারা অন্যায় করেছে, যারা লুটপাট করেছে, যারা মানুষের ধ্বংস করেছে আমাদের, এদের একটা বিচারের আওতায় আনতে হবে। একটা ক্রেডিবল একটা জুডিশিয়াল সিস্টেমের মধ্য দিয়ে এদের একটা সমাধান করতে হবে এই জায়গাটা। আপনার এই প্রশ্নটা ধরে আমি একটু জনাব মাহবুব আলম আপনার কাছে জানতে চাই যে এই যে ঐক্যের কথাটা বললেন যে এটা এত দেরি হলো কেন? মানে 3-3.5 মাস পর আমার যেটা মনে হচ্ছে যে এই যে রূপরেখা নির্বাচনের কথা বলছেন আপনারা, তাহলে জাতীয় ঐক্য করে একটা সংস্কার করা যেত না? মানে কেন এইটা করা হয়? মঞ্জু ভাই যেটা বলেছেন, আসলে জাতীয় ঐক্য বা ঐক্যমাত্র যেটাই বলি না কেন, জাতীয় ঐক্য কিন্তু উপর থেকে চাপায় দেওয়া যায় না। জাতীয় ঐক্য আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়, এবং আমি তো মনে করি জাতীয় ঐক্য হয়ে গেছে। কারণ যে ছাত্র জনতার যে আন্দোলনের মধ্য দিয়ে ঐক্য হয়ে গেছে। কারণ এই আন্দোলনে যদি খেয়াল করেন, একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে এদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক সকল শক্তি এবং সকল শক্তির তরুণরা, হয়তো আমরা বিরুদ্ধে অংশ নিতে পারি নাই, কিন্তু সকল শক্তির সকল চিন্তার তরুণরা কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু জাতীয় ঐক্য এক ধরনের হয়ে গেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে এখন যে সময়টা এসছে, এগুলোকে যে মানে টেবিলে ফেলে এগুলোকে লিখিত আকারে অথবা এগুলোকে আরও পরিশীলিত আকারে যে নিয়ে আসার যে বিষয়টা মঞ্জু ভাই বললেন, যে কমন কর্মসূচির কথা, অর্থাৎ জাতীয় ঐক্যের ভিত্তিটা কি হবে এটা আমাদের ঠিক করতে হবে। এইটা পৃথিবীর সব দেশেই কিন্তু জাতীয় ঐক্যের কিছু ভিত্তি থাকে। জাতীয় ঐক্যের ভিত্তিগুলো কি হবে? আমার সার্বভৌমত্ব। জাতীয় ঐক্যের ভিত্তি হবে কি? আমার গণতন্ত্র। সার্বভৌম, আমার গণতন্ত্র, আমার পররাষ্ট্রনীতি কী হবে? এই ক্ষেত্রে আমার জাতীয় ঐক্য হতে হবে। যদি এই কতগুলো ভিত্তির উপরে দাঁড় করে আমাদের ঐক্য হতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আর রাজনৈতিক দলগুলো অথবা রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন শ্রমিক, সামাজিক, অন্যান্য সংগঠন আছে, বিভিন্ন প্রশ্নে আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা মৌলিক প্রশ্নে তো আমাদের এক হতে হবে। আমি যোগ করে আমরা একটা বিরতিতে যাবো, তার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনার কাছে। আমরা দেখেছি যে বড় যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন ক্রিয়াশীল, তার মধ্যে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসছে। আমরা দেখেছি জামাতে ইসলামী তারা বসেছে, আমরা দেখেছি আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যেগুলো মোটা দাগে বড় রাজনৈতিক দল হিসেবে এখন ক্রিয়াশীল, তাদের প্রত্যেকেরই জাতীয় ঐক্যের আগ্রহ রয়েছে এবং তারা কিন্তু বসেছে একাধিক সময়। তারপরও কেন জাতীয় ঐক্যের নিয়ে প্রশ্ন উঠছে? আমরা যে রাজনৈতিক দলগুলো ঐক্যের কথা বলছে, সবাই আগ্রহী, এরপরও কেন এই যে নতুন রূপরেখা, নির্বাচনী রূপরেখা যেটা নিয়ে এখন ভাবা হচ্ছে, তাহলে পরবর্তী কর্মসূচি আসলে কি হবে? জুলাই বিপ্লবের পরপরই কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলো দীর্ঘ আলোচনা বা একটি রূপরেখা করা হয়নি? এটি কি দেরি হয়ে গেছে নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়নি? কি মনে হয়েছে আপনার? বিষয়টা হচ্ছে এটা খুব দেরি হয়েছে আমি মনে করি না, আর এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে হয়েছে বিষয়টা তা না। আসলে জাতীয় ঐক্যের যে বিষয়টা, এটা হচ্ছে সময়ের সাথে সাথে আজকে প্রধানত বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো এই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু আমাদের মনে করতে হবে, আমাদের রাজনীতির যে প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিসের জায়গাতে এত বিভেদ, এত বিভ্রান্তি, পরস্পরের প্রতি এত সন্দেহ, এত অবিশ্বাস, যার ফলে এই জাতীয় ঐক্যটা ইচ্ছা করলেই খুব দ্রুত হবে না। এটা কিন্তু মেশিনে তৈরি করা যায় না। যেমন যদি খেয়াল করেন ৭১ সালে যে মুক্তিযুদ্ধের সময় যে জাতীয় ঐক্যটা হয়েছিল, সেটা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করতে করতে ঐক্য হয়েছিল, মানে একটা অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে। যেমন সেই সময় যারা এখানে ভারতে গেছে এবং অনেকে ভারতে যাওয়ার পর ভারত সরকার তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেবে না, তাদেরকে মেরে ফেলছিল ধরে ধরে, বিশেষ করে বামপন্থীদের, কিন্তু তারাও
এই ভারতের বাধা অতিক্রম করে তারা ওইখানেই প্রশিক্ষণ নিয়ে তারা দেশে লড়াই করেছে এবং দেশের ভিতরে এসে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছে, যদিও কিছু বিভ্রান্তি ছিল। একইভাবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা ভাসানী জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং এই প্রশ্নে কিন্তু এক ধরনের ঐক্যমত হয়ে গেছিল তাজউদ্দিন সাহেবের সাথে। তাজউদ্দিন সাহেব নিজেও বলেছিলেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে তখন আমাদের দেশে 5টা রাজনৈতিক দল ছিল, এই 5টা রাজনৈতিক দলের একটি জাতীয় সরকার হবে এবং খুব একটি রূপরেখাও তিনি দিয়েছিলেন 3 বছরের জন্য জাতীয় সরকার হবে। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেখ মুজিব আসার পরে তিনি দেবতা হয়ে গেলেন, সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে, সমস্ত মানুষের ঊর্ধ্বে ঈশ্বর তুল্য বানায় ফেলা হলো আমাদেরকে কেউ কেউ, এবং কোনো জাতীয় ঐক্য হলো না। আওয়ামী লীগের সরকার হলো, ইভেন সংবিধানটা পর্যন্ত কাউকে জিজ্ঞেস করলো না, তারা নিজের ইচ্ছা মতো একটা সংবিধান তৈরি করে ফেললো, অর্থাৎ জাতীয় ঐক্য হলো না। আমরা দ্বিতীয়বার ট্রেন ফেল করলাম 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা লিখিত ডকুমেন্ট, যে কথাটা মঞ্জু ভাই বললেন, 3 জোটের রূপরেখা, 5 দল, 7 দল, 8 দল তারা তৈরি করলো। এবং এটা একদিনে তৈরি হয় না, এই তৈরি প্রসেসের সাথে আমরা কম বেশি জানতাম। এটা কিন্তু 3-4 দিন বসে ড্রাফট করে, মানে ড্রাফট বিনিময় করে, লিয়াজো কমিটি করে, এবং যেদিনকে এই 3 জোটের রূপরেখা প্রকাশ করা হয় সেই দিনও সিপিবি অফিসে অন্ততপক্ষে 4 থেকে 4.5 ঘন্টা ধরে মিটিং করেছিল, তারপরে সাংবাদিকদের ডাকা হয়েছিল। সাংবাদিক ডাকার পরেও তাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করায় রেখেছিল, অর্থাৎ একটি লিখিত রূপরেখা তৈরি করলো। সেই লিখিত রূপরেখায় বলা হয়েছিল যে গণঅভ্যুত্থানের পরে একটি জাতীয় ঐক্যমতের সরকার হবে 3 বছরের জন্য। আমরা কি দেখলাম, যেই গণঅভ্যুত্থানের পরে বিজয়ী হলো তারপরে প্রথম আওয়ামী লীগ, তখন কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু এই ঐক্যবদ্ধ প্রস্তাবের সাথে একমত। প্রথমেই আওয়ামী লীগ বলল যে না, যে দল মেজরিটি পাবে তারাই সরকার গঠন করবে, কিন্তু কথা ছিল নির্বাচনের পর যে কটা আসনই পাক না কেন তারা সবাই মিলে সরকার গঠন করবে, অর্থাৎ জাতীয় ঐক্যের সেখানে কুড়াল মারা হলো। তাহলে প্রথমবার মাওলানা ভাসানীর ডাকে তারা কুড়াল মারল। ইভেন সেই সময় আওয়ামী লীগের নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ, তিনি তো মুক্তিযুদ্ধের সময়কার প্রধানমন্ত্রী, তাকে অপমান করা হলো। 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখাকে তারা কি করলো, পদদলিত করলো, আবার এরশাদের সাথে তারা জোট করলো। তাহলে আমরা 2 দফা কিন্তু জাতীয় ঐক্যের প্রচেষ্টা কিন্তু ভণ্ডুল হয়েছে। এইবার পরিস্থিতি ভিন্ন, কারণ এইবার কিন্তু এই ঐক্যের বিষয়টা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই। এই ঐক্যের সাথে তারুণ্য এসছে, এই ঐক্যের সাথে তরুণ প্রজন্ম এসছে। এই তরুণ প্রজন্ম কিন্তু কোনো বিশেষ দলের না, কোনো বিশেষ দলের দাসও না, বিশেষ দলের প্রতি অনুগতও না, এবং বিশেষ দলের প্রতি তারা কেয়ারও করে না। তারা কিন্তু মানে খুব মুক্ত বিহঙ্গের মতো, তারা যা চিন্তা করে তারা মুক্ত কণ্ঠে তা উচ্চারণ করে। তো কাজেই এই যে প্রেশার, এই প্রেশারটা আছে। তো আমার মনে হয় যে এইবার জাতীয় ঐক্যের যে ডাকটা এসছে, এইটা 3য়বারের মতো সুযোগ। একটা কথা আছে, দান দান 3 দান, ছোটবেলায় আমরা খেলতাম, এটা কিন্তু 3 দান এসে গেছে। এইবারও যদি আমরা ভুল করি তাহলে জাতি হিসাবে আমরা অত্যন্ত বিপদে পড়ব। তবে আমি এই ক্ষেত্রে মনে করি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি নিজেই বলেছেন, পূর্ণাঙ্গ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ও সরি, হ্যাঁ এখন পূর্ণাঙ্গ, হ্যাঁ তিনি পূর্ণাঙ্গ মহাসচিব, তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তারেক রহমান সাহেবও জাতীয় ঐক্যের কথা বলছে, জাতীয় সরকারের কথা বলছে। তো এইটা আমি মনে করি খুব পজিটিভ। আমরা এই পজিটিভ বিষয়টা একটি স্বচ্ছ ধারণা নিতে চাই। সাধারণ মানুষ আসলেই জানতে চায় যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, তাদের ইন্টারনাল আলোচনাগুলো আসলে কত দূর এগিয়েছে। আমরা জানতে চাই, একেবারে টাইম ফ্রেম না হলেও অন্তত আমরা বুঝতে চাই যে কত দূর জাতীয় ঐক্য। একটু যদি যেটা মাহবুব ভাই বলেছেন খুবই যৌক্তিক কথা, সেটা হলো যে এই ধরনের একটা বিজয়ের পরে, এই ধরনের একটা অবিস্মরণীয় বিজয়ের পরে একটু বসে চিন্তা করা উচিত ছিল যে আমরা এখন কি করব। আমরা কি দেখি, একটা যুদ্ধে যখন জয়লাভ করে, যুদ্ধ আর আমাদের এবারের পরিবর্তন কিন্তু অনেকটা একই রকমের ঘটনাই ঘটেছে। যুদ্ধের চাইতে ভয়াবহ ঘটনা ঘটেছে এবার। কারণ আপনি দেখেন 71 সালের যুদ্ধের পরে কিন্তু থানা আক্রমণ হয়েছে ব্যাপক হারে, এই ধরনের ঘটনা আমার জানা নেই, ইতিহাসে এরকম আমরা পাইনি। 71 সালের যুদ্ধের পরে মুসলিম লীগ বা জামাত বা এই ধরনের যারা একদম স্বাধীনতার পক্ষে ছিল না,
এদের বাড়িঘর গণহারে হামলা হয়েছে, এ ধরনের ঘটনা আমরা শুনিনি। কিন্তু এবারে যেটা ঘটেছে যে একটা থানা অক্ষত ছিল না, একটা গভর্নমেন্ট অফিস, জনগণ, ইভেন ওই যে মানুষ তো বলে যে বিচারপতি থেকে ইমাম সাহেব পর্যন্ত পালায় গেছে, মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে, এই ধরনের ঘটনা আর ঘটে নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এটা একটা জাতীয় পরিবর্তন। জাতীয় পরিবর্তনের পরে সবকিছুকে নতুন করে ভাবতে হয়, নতুন করে গড়তে হয়। এই ভুলটাই আমরা প্রথম দিকে করেছি। প্রথম দিকে যে জাতীয় সরকারের বা জাতীয় ঐক্যমতের সরকারের যে একটা রূপরেখা নেওয়া দরকার ছিল, যেটা মাহবুব একটুকে বললেন যে অতীতে করা হয়েছে, এরকম কিছু এবার আমরা করতে পারি নাই। হতে পারে পরিস্থিতি তো আর সহায়ক ছিল না, আর শেখ হাসিনা হঠাৎ করে এভাবে পালায় যাবে, দেখেন আমরা তো ভাবছিলাম যে উনি পালায় না অন্তত এতটুকু মানে ওনার যে চারিত্রিক বা দৃঢ়তা উনি রক্ষা করবেন সেটাও উনি ফেল করলেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে সময় এখনো যায় নাই, কারণ যে কোনো একটা পরিবর্তনের পরে একটা ট্রমাটাইজ সিচুয়েশন একটা লম্বা সময় ধরে থাকে। এবং মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আর্মি সিভিলিয়ানদের মধ্যে একটা বিভেদ ছিল, তারপরে মুজিব বাহিনী, তারপরে গণবাহিনী, এই ধরনের বিভেদ ছিল, জাসদের সৃষ্টি হয়েছে, এই ধরনের কিছু ট্রমা, কিছু ফ্র্যাকশন এগুলো তৈরি হয়। এখনও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা একটা দল করতে চাচ্ছে, ছাত্রদের একটা দল হয়তো হবে, তাহলে এটা একটা নতুন রূপ আসবে। রাজনৈতিক দলগুলো নানাজন নানা কথা বলছে, আমরা যারা নতুন রাজনীতি শুরু করেছিলাম আমাদের একটা উত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে। সবগুলো মিলিয়ে একটা সময় গিয়ে হয়তো রিয়েলাইজেশন হবে, এবং এটা যদি রিয়েলাইজেশন না হয় তাইলে যেটা হবে যে আপনি দেখেছেন 1/11-এ কিন্তু একটা পরিবর্তনের আশা তৈরি হয়েছিল মানুষের মধ্যে। যখন সে আশা ভঙ্গ হয়েছে, যখন আবার পুরনো জায়গায় ফেরত গেছে, তখন কিন্তু 1/11-এর নায়করা কিন্তু খলনায়কে পরিণত হয়েছে, তাদেরকে কিন্তু মানুষ আর গ্রহণ করে নাই। এখন যেটা প্রফেসর ডক্টর ইউনূস বারবার বলছিলেন, যেটা মাহবুব ভাইয়ের কথাও এসেছে, যে ওই যে দান 3 দানের কথা বললেন না উনি, ডক্টর ইউনূস কিন্তু এই কথাটাই বলেছেন যে আমাদের একটা বিরাট সুযোগ এসেছে, বিরাট একটা এই সুযোগটাকে সবাই কাজে লাগান। এবং রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি আমাদের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। শুধু সংস্কার সরকার করবে, শুধু আইন বিভাগ সংস্কার করবে, পুলিশ সংস্কার করবে, সংবিধান সংস্কার না, রাজনৈতিক দলগুলোকে সংস্কার আনতে হবে। অতীতের মতো যাতে না চলে যে আমি যাকে খুশি তাকে নেতা বানিয়ে দিলাম, আমি যেভাবে খুশি সেভাবে নেতৃত্ব তৈরি বসিয়ে দিলাম, এভাবে না হয়ে গণতান্ত্রিক ধারায় যাতে সবকিছু সুন্দরভাবে করতে পারে, প্রত্যেকটা দল যাতে গণতন্ত্রের চর্চায় ফিরে আসতে পারে। এবং যেই কথাগুলো আমরা বারবার উল্লেখ করছি যে আপনি শুধু প্রধানমন্ত্রী 2 বার না, প্রধানমন্ত্রী 2 টার্মে থাকবে, এটার ব্যাপারে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। একইভাবে দলীয় নেতারাও 2 টার্মে বেশি না থাকার বিধান করা দরকার, যে একজন দলের চেয়ারম্যান উনিও 2 টার্মে বেশি থাকবেন। এটা অনেক দলে কিন্তু ইতিমধ্যেই আছে, আমরা এটা শুরু থেকে নিয়েছি মাহবুব ভাই, আমরা শুরু থেকে এটা কমিউনিস্ট পার্টিতে আছে। এটা করতে হবে। এটা করলে হবে কি, এই ধারাটা দল, ব্যক্তি কেন্দ্রিক দল, পরিবার কেন্দ্রিক দলের মাফিয়াতন্ত্র এটা বন্ধ হবে। এবং এটার সাথে কিন্তু দুর্নীতিও রিলেটেড। ইভেন আমরা যদি এতটুকু করতে পারি, শুনলে হয়তো খারাপ শোনা যেতে পারে যে আমরা কি করব, আমি একটা জায়গায় বলেছিলাম যে এমপিদেরকেও 2 বারের বেশি এমপি যাতে হতে না পারে এরকম একটা সিস্টেম রাখা দরকার। তো অনেকে বলেছেন যে ভাই তাহলে তো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান পাওয়া যাবে না। আমি বললাম যে কি এক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আমাদের পার্লামেন্ট চালায়, খালেদা জিয়া, পার্লামেন্ট চালায় শেখ হাসিনা, অভিজ্ঞ লোকেরা কি পার্লামেন্ট চালায় আমাদের দেশে? তো এই সমস্ত কথা আমি মনে করি যে এই সংস্কারের পথে বাধা। একদম আপনাকে একটা কঠিন জায়গায় যেতে হবে। এরপরে যদি একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে তখন আপনি আবার সেটাকে এক ধরনের রিল্যাক্সেশনের মধ্যে আসেন। তা আপনি যে কথাটা মানে বলেছেন যে আমি কিন্তু মানে প্রফেসর ইউনূসকে প্রথমেই বলেছিলাম যে আপনি টেক ওভার করার পরে এরকম একটা বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থায় সবসময় প্রথম চ্যালেঞ্জ থাকে যে রাষ্ট্রকে স্বাভাবিক করা, রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে নর্মাল করা। দেখেন করোনার সময় আমাদের দিনের পর দিন আমরা লকডাউনে ছিলাম না, আমাদের মধ্যে ভয় দেখা দিয়েছিল যে আমরা হয়তো না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ তো দেখা দেয় না। আমাদের সমাজের যে সামাজিক সংস্কৃতি আছে, বন্ধন আছে, সেটা আমাদেরকে রক্ষা করেছে। সেটা বাদ দেন, জুলাই আগস্টে শেখ হাসিনা কয়টা কারফিউ দিয়েছে? জুলাই আগস্টে আমাদের সবার জীবনযাত্রা তো ব্যাহত হয়েছে, ব্যবসা বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল, স্কুল কলেজ তো মাসের পর মাস বন্ধ ছিল, তারপরে তো আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। সুতরাং ডক্টর ইউনূস যদি একটা জরুরি অবস্থা ঘোষণা করে 3 মাস বা 6 মাসের জন্য একটা স্থিতি অবস্থা রেখে সবাইকে বলতো জরুরি অবস্থা আমাদের কামনা করা উচিত না। না না, আমি যেটা অপব্যবহার হবে না, আমি অপব্যবহার যেটা হচ্ছে এখন, আমি মাহবুব যেটা বলি, এটা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বলাটা সুন্দর শোনায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করেছে। এখন দেখেন আপনি কি হচ্ছে, আপনি সেনাবাহিনীকে কি দিয়েছেন,
ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন কাকে? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করছে পুলিশের মাধ্যমে, মানে পুলিশই তো নাই, থানায় পুলিশ নাই, জেলায় পুলিশ নাই, টোটাল ডিপার্টমেন্ট। তাহলে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন, এই যে আমরা এখন বলছি নির্বাচন দেন, নির্বাচন কিভাবে দিবে? কারণ পুলিশ তো এখনো ট্রমা কাটে। এখন যদি পুলিশ প্রশাসন এস্টাবলিশ না হয়, অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশ না হয়, আপনার সরকারের নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠিত না হয়, ডক্টর ইউনূস বলছেন যে উনি কঠোর হতে চান না। আরে বাবা, আপনার কঠোর হওয়ার দরকার কি আর কোমল হওয়ার দরকার কি? আপনি হবেন ন্যায্য আচরণ, যেটা করা দরকার সেটা করবেন। আপনি যদি বলেন যে আমি কঠোর হব না, তাহলে তো সবাই আমরা রাস্তায় নেমে আসবো, এবং সবাই রাস্তায় নেমে আসতেছে, সবার দাবি তো আছে, সবার তো প্রয়োজন আছে। আমাদের দেশের অধিকার বঞ্চিত, আমরা কে অধিকার বঞ্চিত না? গার্মেন্টসের লোকের অধিকার বঞ্চিত, স্কুল শিক্ষকরা অধিকার বঞ্চিত, ছাত্ররা অধিকার বঞ্চিত, সকল সেক্টরে আমাদের অধিকার বঞ্চিত। তাহলে আপনাকে তো একটা টাইম লিমিট ঠিক করতে হবে, যেটা বিএনপিও বলেছে, আমরাও বলেছি, যে আপনি একটা রূপরেখা দেন যে আমি এতদিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আনতে চাই, আমার এটার দরকার, আপনি আমাদের কাছে সাহায্য চান। আর যদি বলেন যে না আপনারা প্রস্তাব দেন, তাহলে আমরা প্রস্তাব দিব যে ঠিক আছে। যেমন আমরা কিন্তু কেউ প্রস্তাব দেয় নাই, আমরা কিন্তু শতপ্রবৃত্তিত হয়ে প্রস্তাব দিয়েছি যে 1.5 থেকে 2 বছরের মধ্যে এটা করা সম্ভব, 1.5 থেকে 2 বছরের মধ্যে সংস্কার এবং নির্বাচন করা সম্ভব। তাহলে এই প্রস্তাবগুলো নিয়ে আসেন আমরা আলোচনা করি। যেটা মাহবুব ভাইকে আবারও বলছি যে দিনের পর দিন বসে আমি একটা রূপরেখা, একটা প্ল্যান তৈরি করতে অসুবিধা কোথায়, এবং যেটা লিখিতভাবে থাকবে, জাতির কাছে আমাদের একটা কমিটমেন্ট থাকবে যে আমরা এই সংস্কারগুলো চাই, আমরা এইভাবে কাজগুলো শেষ করতে চাই। দেখেন আজকে 3-4 মাস হয়ে গেছে, এখনো সংস্কারের কি কি প্রস্তাব হবে, কি কি বিষয়ে প্রস্তাবনা আসছে সেটা ক্লিয়ার হয় নাই। হবে হয়তো, আমাদের মধ্যে অস্থিরতা আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখতে হবে আমরা জাতিগতভাবে তো অস্থির জাতি, এটাও তো সত্য। সেই জন্য আমরা একবারে শেষ সময় চলে এসেছি, যদি 1 মিনিটে আপনি আমি শেষ করছি। আমার কথা হচ্ছে যে এখনো সময় শেষ হয়ে যায় নাই। জাতীয় ঐক্যের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রস্তাবনা নিয়ে টেবিলে বসে একটা কমিটি করে দেন, কমিটি সবার সাথে আলাদা আলাদা কথা বলবে, সবার কাছ থেকে প্রস্তাব নেবে, এবং সেই প্রস্তাবনার কমন দিকগুলো নিয়ে একটা জেনারেল চার্টার তৈরি করবে। সেই চার্টারে আমরা সবাই স্বাক্ষর করব, এবং দেশবাসীকে, ছাত্রদেরকে সাথে নিয়ে প্রয়োজন একটা গণশপথ অনুষ্ঠান হবে যে এইটা আমরা কেউ লঙ্ঘন করব না, এবং তাইলে আমি মনে করি কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আমি মঞ্জু ভাইয়ের সাথে একেবারে শতভাগ একমত। মঞ্জু ভাই যেটা বললেন, আমি যোগ করতে চাই, এখনো কিন্তু আমরা যেটা আমরা মেসেজ, যে বার্তাটি সাধারণ মানুষ পেল, সেটি হচ্ছে এখনো জাতীয় ঐক্যের প্রস্তাবনার পর্যায়ে আছে, তার মানে এখনো কিন্তু এটি কাজ শুরু হয়নি। সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা কি শক্তিশালী হবে নাকি দুর্বল হবে, একেবারে যদি 1 মিনিটে শেষ করেন। সাধারণ মানুষের প্রত্যাশা দুর্বল হবে না, সাধারণ মানুষকে কখনোই দুর্বল হয় না, সাধারণ মানুষ সবসময় সবল। সাধারণ মানুষকে আরও সবল করে তোলার দায়িত্ব হলো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, মিডিয়ার। আমি শুধু এখানে একটা কথা বলতে চাই যে আমাদের যে সার্বভৌমত্বের যে ধারণা, এই জায়গায় বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষকে সার্বভৌমত্বের ধারণাটাকে আরও জোরদার করতে হবে, এবং আমার এইখানে মনে রাখতে হবে আমরা একটি বড় প্রতিবেশীর দ্বারা ঘিরে আছি, এবং আমাদের এই গত 54 বছর ধরে একটা ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সাথে লড়া যাবে না। কিন্তু আজকের এই মাত্র এই ছেলেদের, ছোট ছোট বাচ্চা ছেলেদের সরকার, আমি ইউনূস সাহেবের ছেলেদের সরকার কি, এটা ছোট ছোট ছেলেদের সরকার, অর্থাৎ এরা চোখে চোখ রেখে কথা বলছে। এই যে বার্তা, এই বার্তাকে আরো জোরদার করতে হবে, অর্থাৎ চোখে চোখ রাখার সাহস শিক্ষা দিতে হবে আমাদের নতুন প্রজন্মকে, তাহলে আমরা টিকে যাব। ধন্যবাদ আপনাদের দুজনকে। তবে একটি বিষয় খুবই স্পষ্ট যে আসলে প্রতিবেশী দেশ যদি কোনো অন্যায় করে সেটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কেননা পৃথিবীতে অবশ্যই একটা রুলস রেগুলেশন রয়েছে। বিশ্ব নেতারা দেখছেন আসলে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হলেও, ভারতের পেটের মধ্যে হলেও ন্যায্য বিষয়ে অবশ্যই কণ্ঠ উচ্চকিত করতে হবে। প্রিয় দর্শক, জাতীয় ঐক্য খুব শিগগিরই আমরা দেখতে পাবো, নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলো এগিয়ে আসবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি টেবিল টক। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। আগামীকাল একই সময় আপনাদের সাথে দেখা হবে এশিয়ান টেলিভিশনের পর্দায়।